নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। গায়ক ফজলুর রহমান বাবুকে সিনেমায় প্লেব্যাক করাবে, এই বুদ্ধিটা কার আসছিল? এই ছবির পরিচালক গিয়াসুদ্দিন সেলিম। মাঝে মাঝে কি এরকম মনে হয় যে আপনার অভিনয় সত্তাকে ছাপিয়ে গেছে আপনার সঙ্গীত চর্চা? স্বপ্নেও আমি কখনো ভাবিনি যে আমি কণ্ঠশিল্পী হব আর কি। চিত্রনায়ক সালমান শাহ, তার গাড়িতে চড়তে কেন আপনি ভয় পেতেন? ও প্রচণ্ড জোরে গাড়ি চালায়, মনে হচ্ছে যে রোলার কোস্টারে চড়ছি আর কি। কেন এমন হয় যে একটা দুইটা ভুল ছবি হয়তো সিলেক্ট করে ফেলেন? ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য যে স্কিল লোকজন দরকার সেটা এখানে অনুপস্থিত ছিল। শাকিব খান সেটে কেমন? শাকিব খানকে আমার অত্যন্ত প্রফেশনাল অ্যাক্টর মনে হচ্ছে। মোশাররফ করিম না চঞ্চল চৌধুরী, কে ভালো অভিনেতা? আমি তো পরীক্ষক না, যার নাম্বার দেবো আর কি। অল্প না বয়সের সখী না সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। স্বাগত একাত্তর টেলিভিশনের এন্টারটেনমেন্ট পডকাস্টে। সঙ্গে আছি আমি আফফান মিতুল, আর আমাদের সঙ্গে আছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং নন্দিত সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। কেমন আছেন? জি ভালো আছি। কেমন লাগে যখন আপনাকে মানুষ পরিচয় করিয়ে দেয় 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা? কখনো ভেবেছিলেন যে জীবনে এই অর্জনটা হবে? যখন অভিনয় শিল্পীদের জীবনের লক্ষ্য থাকে অন্তত একবার হলে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, একবার হলেও পাবো, আপনি 6 বার পেয়েছেন। না অবশ্যই ভালো লাগে, এটা তো রাষ্ট্রের স্বীকৃতি, দায়িত্ব থাকে অনেক। হ্যাঁ, তো আমি এটা যেমন কাজের স্বীকৃতি, আমরা যেমন আনন্দিত হই, তেমনি দায়িত্ব অনেক বেড়ে যায় যে আমি যেন ভালো কাজ করতে পারি, এবং রাষ্ট্রের যেহেতু স্বীকৃতি আছে, সুতরাং আমার কাজের ভেতর দিয়ে এমন কোনো কাজ যেন আমি না করি যেটা আমাদের মূল্যবোধের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সমাজের সঙ্গে যায় না, সাংঘর্ষিক হয়, এরকম কোনো কিছু যেন না করি আর কি। এবং যেটা থেকে মানুষ সত্যিকার অর্থে সুস্থ বিনোদন পায়, এবং মানুষ তো শিখতেও চায় অনেক সময় নাটক দেখে, চলচ্চিত্র দেখে, সেটাও যেন পায় আর কি। আচ্ছা, আজকে একাত্তর এন্টারটেনমেন্ট পডকাস্টে আপনি আছেন, তো এটা যখন কনফার্ম হলো যে আপনি আসবেন, প্রচুর পড়াশোনা শুরু করেছে আপনাকে নিয়ে। ইভেন দো কালকে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আমি শুধু স্টাডি করছি আপনাকে নিয়ে। তো এখন একটু একটু করে আমি আমার ঝুলি খুলবো আর আপনাকে অবাক করব। আর প্রথমেই জানতে চাই, চিত্রনায়ক সালমান শাহ, তার গাড়িতে চড়তে কেন আপনি ভয় পেতেন? এটা হচ্ছে 1993-94 সালের দিকের কথা, যখন আমি টেলিভিশনে প্রথম একটা সিরিয়াল শুরু করলাম, মামুনুর রশিদের লেখা, এবং আলাউদ্দিন আহমেদ ছিলেন ওটার প্রডিউসার, ডিরেক্টর। তো ওইখানে সালমান অভিনয় করতো ইতিকথা নাটকে। তো আমাদের শুটিং হতো ইয়েতে, এই আশুলিয়াতে, এবং আশুলিয়া তখন একটা চমৎকার গ্রাম ছিল আমার মনে আছে, এবং বাজারটা সেখানে অনেকগুলো বট গাছের একটা সমাহার, মানে একসঙ্গে প্রায় 10-15টা বট গাছ একটা এলাকা, এটা একটা অদ্ভুত জায়গা। এবং সেখানে ছোট ছোট ওই কাঁচা ঘরের, বাঁশের ঘর দিয়ে ছোট ছোট দোকান ছিল, অদ্ভুত লাগতো। আবার পাশে সুন্দর করে নদীটা চলে গেছে, এবং গ্রামটা ছিল প্রচুর, ওই এলাকাতে প্রচুর কাঁঠাল গাছ। তো সেই গ্রামটা, আর এখন আমরা আশুলিয়া যে রাস্তা দিয়ে যাই, উত্তরা দিয়ে, এই রাস্তাটা তখন ছিল না, ওটা তখন একদম ধান ক্ষেত ছিল আর কি। আমরা যেতাম সাভার দিয়ে ঘুরে, হ্যাঁ, ওই পশু প্রজনন কেন্দ্র আছে একটা ওদিক দিয়ে, ওইখানে ওই জায়গাটা দিয়ে আমরা যেতাম। তো মাঝে মাঝে তখন সালমানের গাড়ি ছিল, সালমান শাহ, হ্যাঁ, সালমানের তখন গাড়ি ছিল। তো আর আমাদের তো কারো গাড়ি ছিল না,
আর ওর সঙ্গে ও খুবই বন্ধুবৎসল ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যেত। বয়সে আমাদের জুনিয়র ছিল, কিন্তু আমাদের সাথে একটা ভালো চমৎকার সম্পর্ক হয়ে গেল। এবং আমাদের তুষার খানের সাথে তার একটা খুব চমৎকার সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল। তো শুটিং শেষ হয়ে গেলে আমরা একসঙ্গে ঢাকায় আসতাম, তো আবার বলতো চলুন চলুন নিয়ে যাই। তো ও প্রচণ্ড জোরে গাড়ি চালায়, মানে এত স্পিডিং করে, মানে মনে হচ্ছে যে রোলার কোস্টারে চড়ছি আর কি। তা আমি খুব ভয় পেতাম, এবং আমি ভয় পেতাম এটাই সে আনন্দ পেত। আচ্ছা আচ্ছা, মানে অনেক দুষ্টও ছিল। হ্যাঁ, দুষ্ট, ভালো দুষ্ট। মানুষ সাথে একটু অভিনেতারা দুষ্টও একটু ছিল। দুষ্ট হয়। দুষ্ট হয়। আরেকটা প্রশ্ন সালমান শাহকে নিয়ে আমি করতে চাই, যে সালমান শাহ কেন আপনাকে প্রাণদা ডাকতেন? ও, এটা আমার ক্যারেক্টারের নাম ছিল। আমি যে চরিত্রে অভিনয় করতাম ইতিকথা নাটকে, সে নাটকের নাম ছিল পরাণ। হ্যাঁ, কেউ কেউ পরাণ মাঝি বলতো, এটা মাঝি আর কি, একটা নৌকা চালাতো আর কি, মাঝি। তো পরাণ মাঝি, ও যেহেতু ওয়েস্টার্ন এডুকেশনে পড়াশোনা করেছে, বাইরে থেকে আসছে, জমিদারের নাতি, তো সে ওই পরাণটাকে প্রাণ বলতো আর কি, প্রাণ। তো সেই প্রাণদা বলতো, এবং এই এই ডাকটাই বেশ পপুলার হয়েছিল, প্রাণদা, এবং আমাকে অনেকে তখন প্রাণদা বলে ডাকতো আর কি। সালমান শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী আসলেই সবসময় সালমান শাহের সঙ্গে যে আপনি নৌকাতে একটা গান গেয়েছেন, জি, জি। নৌকা বাইতে বাইতে, এই ফুটেজটা প্রতি বছর 2বার ভাইরাল হয়। আপনার চোখে নিশ্চয়ই পড়ে। হ্যাঁ, পড়েছে। পরে তো যে ফুটেজটা ভাইরাল হয় সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে, সেটা সালমান শাহের সঙ্গে আপনি আছেন, আপনি সালমান শাহকে আরও একজন অভিনেতা ছিল। হ্যাঁ, আপনি সালমান শাহকে গান গাইয়ে শোনাচ্ছিলেন। হ্যাঁ। তো যে গানটা এত পপুলার, সেই গানটা কি মনে আছে ফজলুর রহমান বাবুর? পুরোপুরি মনে নাই, তবে ওই শোনার কারণে একটু, মানে একটু রিকল করতে পারি আর কি। একটু গানটা একটু লম্বা একটা গান ছিল, ওই কন্দনা রে হে এরকম আর কি একটা আচ্ছা, পুরোপুরি মনে গান ছিল। নাই। আমি সরি, আমি আমার মনে পড়লে আমি আরেকবার গানটা গাইবেন। গাবো। আচ্ছা, তো সালমান শাহর সঙ্গে আপনি কাজ করেছেন তখন 1994 সাল। তার আগের বছর সালমান শাহ সিনেমায় পা রাখেন কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। সেই ছবি হয়ে যায় ওই বছরের সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা। তো আগের বছর যে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে, সে যখন নাটক করলো, সিনেমা স্টারডম কি আপনাদের নাটকের সেটে সে দেখাতো? না, কেমন ছিল সালমান শাহ? ও খুবই, আমি বললাম তো যে খুবই প্রাণবন্ত মানুষ ছিল, এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর কি। মানে সেটে কখনো মনে হতো না যে সে একটা সুপারস্টার বা একটা ফিল্ম স্টার, আর আমরা টেলিভিশনে কাজ করি। আমরা তো মূলত থিয়েটারের লোক। হ্যাঁ, তবে এখানে আপনাকে বলি যে আমরাও যেহেতু থিয়েটার করতাম, হ্যাঁ, তো সুতরাং আমরাও কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতাম না, যে কে সিনেমার স্টার আর কে টেলিভিশনের স্টার, এগুলো আমরা অত গুরুত্ব দিতাম না। আচ্ছা, কারণ আচ্ছা। আমাদেরও একটা জায়গা আছে, জায়গা আমাদের তো একটা ছিল। শক্ত জায়গা ছিল, যে আমরা আরণ্যকের কর্মী। থিয়েটারের মানুষ আমরা। হ্যাঁ, শুধু আরণ্যক না, আমরা থিয়েটারের, আমরা গ্রুপ থিয়েটার করি, দীর্ঘদিন ধরে থিয়েটারের চর্চা করছি। সুতরাং অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার মতো মানসিক অবস্থা তখন আমাদের তৈরি হয় না। আচ্ছা, 90 দশকের সিনেমা স্টার সালমান শাহর গল্প আমরা শুনলাম। 90 দশকের নাটকের সুপারস্টার আজিজুল হাকিম প্রসঙ্গে আসতে চাই। আপনার বন্ধু, এবং ঢাকা শহরে অভিনয় শিল্পীদের মধ্যে সর্বপ্রথম বন্ধু আপনার আজিজুল হাকিমই ছিল। তো আমি শুনেছি একটা পত্রিকার মাধ্যমে অথবা একটা ফোন কলের মাধ্যমে তার সাথে আপনার সম্পর্কে সূত্রপাত। গল্পটা কি ছিল? আমি যখন ঢাকায় চাকরি নিয়ে ঢাকায় পোস্টিং হলো আমার, তো আমি তো থিয়েটার করতাম ফরিদপুরে। তো এখানে আসার পরে অল্প কদিন পরেই আর কি আমি অফিস থেকে বের হলাম, বের হয়ে দেখলাম একটা পত্রিকার একটা ছোট দোকান, যে হকার্স কর্নার যেগুলো থাকে আর কি। তো ওখানে একটা পত্রিকা ঝুলছে, পত্রিকাটার নাম নাটক। তো সাথে সাথে আমি ওই পত্রিকাটা ওখান থেকে নিলাম, নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলাম। যেহেতু আমি নাটকের মানুষ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলাম, এবং আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো। তো ভাবলাম যে পুরোটা তো শেষ করা যাবে না কেন, তাই আমি ওটা কিনে নিলাম। কিনে নিয়ে আমার বাসা কাছেই ছিল,
তো ওখানে গিয়ে পড়লাম আমি আমি পুরো পত্রিকাটা আমার মনে আছে, আমি একবার দুইবার পড়েছি। আমার তো আর কোনো কাজ নাই। তো তারপরে ওইখানে প্রিন্টার্স লাইনে ওই সম্পাদকের নাম, তারপর আরও যারা যারা আছেন প্রতিবেদকের নাম, তারপর তাদের টেলিফোন নাম্বার, তো ওইখানে সম্পাদকের টেলিফোন নাম্বারটা ছিল, সেই নম্বরে আমি ফোন ফোন করেছেন। করলাম। এবং সেই ফোন করে আসলে ফোনটা ছিল হচ্ছে আজিজুল হাকিমের বাসার নাম্বার। এটা আরণ্যকের তখন সবার বাসায় টেলিফোন ছিল না, আমাদের দুই একজন বন্ধুদের বাসায় টেলিফোন ছিল আর কি, ল্যান্ড ফোন যেটা আর কি। তো ও তখন কত ওই ফোন- সনের কথা? এটা 83 83। 83 সালে। তারপর ওর সাথে আমার কথা হয়, আমি আমার পরিচয় দিই এবং পত্রিকা নিয়ে তার সঙ্গে একটু কথা বলি, আমি ব্যাংকে বসেই কথা বলি। তারপরে তারপরে আমি জিজ্ঞেস করি কোথায় বাসা, বলে যে এই মহাখালীতেই। এবং আমি হিসেব করে দেখলাম আমার ব্যাংকটা যেখানে, তার থেকে একেবারে 1-2 মিনিটের পথ আর কি। তা আমি তখন বললাম যে আমি তো এখানে চাকরি করি আমার। তারপরে সে ওখানে বললো যে ঠিক আছে, আপনার সাথে দেখা করব। তারপরে দিনই আমার সাথে দেখা হলো, আমরা ব্যাংকে বসে অনেকক্ষণ কথা বললাম। এবং যেহেতু একই রকম চিন্তা ভাবনা, তো আমাদের বয়সটাও একই রকম, সব কিছু একই, তো বন্ধুত্বতে সময় লাগে না আর কি। মানে প্রথম দিন থেকেই বন্ধু হয়ে গেলাম আর কি, এবং ধীরে ধীরে খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। এবং হাকিমই আমাকে তার আরণ্যক নাট্যদলে নিয়ে গেল, এবং আমি বললাম, আমার পরিচয় দিলাম, এবং আমি নাটক দেখলাম। দেখার পরে বললাম যে আমি আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করতে চাই। এবং সে তখন আমার আরণ্যক নাট্যদলে যারা তখন ছিল, মামুন ভাই তখন ছিলেন না, মামুন ভাই তখন দেশের বাইরে ছিলেন, একটা ওয়ার্কশপে গিয়েছিলেন কানাডায়। কিন্তু তখন এই মান্নান হীরা, আবদুল্লাহ মাহমুদ, তারপরে শাহ আলম দুলাল, সালাউদ্দিন লাবলু, এরা তখন আরণ্যকের। তো সবার সাথে পরিচয় করিয়ে দিল, এবং আমি তার পরদিন থেকেই আরণ্যকে যাওয়া শুরু করলাম। আচ্ছা, আপনার কি মনে পড়ে আরণ্যকের কোন নাটকে প্রথম আপনি পারফর্ম করেছিলেন স্টেজে? ওই যে নাটকটা দেখতে গেলাম, সে নাটকটার নাম ছিল সাত পুরুষের ঋণ। এই নাটকটি লেখা ছিল আবদুল্লাহ মাহমুদের। তো ওই নাটকটা আমি দেখলাম, টিকিট কেটেই দেখলাম। তারপরে আমি তো পরের দিন থেকে আরণ্যকে যাওয়া শুরু করলাম। এবং আমাদের তো প্রতি মাসেই শো হয়, মহিলা সমিতিতে শো হতো তখন। গাইড হাউস পাশে আর একটা হল আছে, ওখানেও শো হতো। মাসে 3-4টা শো হতো আর কি। তো পরবর্তী মাসের যে শো, সেই শোতেই থিয়েটারে তো অনেক সময় আছে যে হয়তো কোনো একটা পারফর্মার কোনো কাজে হয়তো ঢাকার বাইরে গেছে, বা বেশিরভাগ Proxy দেয়া। ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বেশিরভাগ তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোনো কারণে হয়তো বাড়িতে গেছে, আসে নাই। তো ওরকম একজন অভিনয় করতো, ওর চরিত্রে আমি সাবস্টিটিউট হিসেবে আমি অভিনয় করলাম। ওইটাই তারপরের শোতেই অভিনয় করলাম, এবং ওটাই শুরু আসলে। আচ্ছা, তাহলে মঞ্চ নাটক হচ্ছে প্রথম সাত পুরুষের ঋণ। আমরা পেয়ে গেলাম মঞ্চ নাটকে আপনার অভিষেক হওয়ার গল্প। টেলিভিশন না, মঞ্চনাটক অভিষেক আপনি এর আগে সাত হয়তো- প্রসেডেন্ট, আমি তো শুরু বৈশাখী- করেছি ফরিদপুরে, বৈশাখী- ফরিদপুর টাউন থিয়েটার, তারপর বৈশাখী, তারপর আরণ্যক। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের প্রথম কোন টেলিভিশন নাটকে আপনি অভিনয় করেছিলেন? আমি যতটুকু জানি মৃত্যু খোদা, তারপর আপনার মুখ থেকে আমি শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু খোদা নাটকে ওটার প্রডিউসার ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী। উনি পরবর্তীতে টেলিভিশনের ডিজিও হয়েছিলেন। এটা হচ্ছে আমি যখন 90 সালে অডিশন দিই, 90 শেষের দিকে আর কি। আমাদের তো অডিশন দিয়ে টেলিভিশনে জি, ঢুকতে জি। হতো। তো প্রথম যে পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষা, সেই বোর্ডে তখন টেলিভিশনের সব সিনিয়র প্রডিউসার যারা, তারা ছিলেন। আবদুল্লাহ মামুন ছিলেন, কাজী আবু জাফর সিদ্দিকী ছিলেন। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমার সঙ্গে দেখা হলো কাজী আবু জাফর সিদ্দিকীর। তো উনি খুব প্রশংসা করলেন আমার। মানে বলে ভাইবাতে যে অভিনয়টা ভাইবাতে, করেছিলেন। হ্যাঁ, অভিনয় কথাবার্তা বলেছি যেটা, সেটাই অভিনয়টা তো পরে ওই ক্যামেরার সামনে করতে হতো। তো ওইখানে যে কথাবার্তা যেটা বলেছি, দুই একটা সংলাপ উচ্চারণ করেছি। তো উনি খুব খুশি, উনি বলে যে তোমাদের মতো ছেলে পেলেদেরই আমাদের টেলিভিশনে দরকার। তো আমি একটি নাটক করছি, তুমি আমার নাটকে অভিনয় করবে। তা আমি খুশি হয়ে গেলাম। পরে আমি গেলাম পরে একদিন, এবং ওইখানে আমি ছোট একটা ক্যারেক্টার করেছিলাম। আমার মনে হয় যে 2-3টি এপিসোডে আমি ছিলাম আর কি। আচ্ছা, টেলিভিশনে যখন অডিশন দিতে যান, আপনাকে আসলে কি কি ফেস করতে হয়েছিল, কি কি প্রশ্ন আপনাকে করা হয়েছিল, সেটা কি কিছুটা মনে পড়ে? না, অত কিছু মনে নাই।
তবে অ্যাক্টিং মেথড নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল আমার আমার যতদূর মনে আচ্ছা আচ্ছা, পড়ে। আপনি মাত্র বললেন আপনার টেলিভিশন অডিশন যেদিন দিতে গিয়েছিলেন সেদিন ছিল অভিনেতা, নির্মাতা, লেখক আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ হ্যাঁ আপনার অডিশনে উনি আপনাকে দেখেছেন। হ্যাঁ, উনি তখনও আপনি টিভি নাটকে অভিনয় করেননি, অডিশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান ছিলেন। এখন আমি একটা ইনফরমেশনে আসব। আজকে আপনি এই দিনে এসে 6বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6টা সিনেমায় অভিনয় করে। যেদিন আপনি বিটিভিতে অডিশন দিতে গিয়েছিলেন সেখানে ছিলেন আব্দুল আল মামুন, তার সামনে আপনি অডিশন দেন। কিন্তু আমি যতটুকু জানি আপনার প্রথম সিনেমা ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, তার হাত ধরেই সিনেমায় আপনি পা রেখেছেন। কথা কি সত্য? জি, সিনেমার নাম বিহঙ্গ। বিহঙ্গ। এবং সেখানে আপনার বিপরীতে ছিলেন আপনার থেকে প্রায় 20 বছর বয়সে বড় ওই সময়কার সুপারস্টার, এখনও সুপারস্টার, ফেরদৌসী মজুমদার। জি, ওই তো লিজেন্ডারি অ্যাক্ট্রেস। মানে একজন এত লিজেন্ড একজন অভিনয় শিল্পীর সাথে, যিনি কিনা আপনার থেকে প্রায় 2 দশক বয়সে বড়, একজন জীবন্ত কিংবদন্তি, তার স্বামী চরিত্র অভিনয় করতে গিয়ে প্রথম সিনেমায় নার্ভাস লাগেনি? না, নার্ভাস লাগেনি। নার্ভাস না লাগার পেছনে কারণ হচ্ছে আমি মামুন ভাইয়ের মামুন ভাই তো অনেক নাটক করেছেন, টেলিভিশনে নাটক করেছেন, প্যাকেজ নাটক করেছেন। তো মামুন ভাইয়ের অনেক নাটকে আমি অভিনয় করেছি, এবং সেই সমস্ত নাটকে ফেরদৌসী আপাও অভিনয় করেছেন। আর ফেরদৌসী আপা আমাকে অনেক স্নেহ করতেন। এবং শুরুটা হয়েছিল মামুন ভাইয়ের যে ইতিকথা নাটকের কথা বললাম, মামুনুর রশিদের লেখা, সেখানেও ফেরদৌসী আপা অভিনয় করেছিলেন। এবং আমার মনে আছে আমরা রিহার্সেল করতাম তখন, টেলিভিশনের একটা এপিসোড শ্যুট করার আগে 2 দিন রিহার্সেল হতো। জি। তো রিহার্সেলের সময় আমরা স্ক্রিপ্টটা পেতাম। আমরা কিন্তু একবারে সব স্ক্রিপ্ট পেতাম না। যে এপিসোডটা আগামী সপ্তাহে শুট হবে, শুধু shoot সেটাই হবে, পাওয়া হতো। সেটা আমরা রিহার্সেল করতাম। তা আমার মনে আছে যে ফেরদৌস সাহেব প্রথম দিকে 1-2 এপিসোড যাওয়ার পরে মামুন ভাইরে বলতেছে যে মামুন, ও তো ভালো অভিনয় করে, ওকে ওর পার্টটা একটু বাড়ায় দাও। হ্যাঁ, মানে উনি আমাকে, ফেরদৌস সাহেব আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। তো সেই জায়গার থেকে আমার ওই নার্ভাসনেস কাজ করে নাই। কিন্তু আমি চিন্তা করছিলাম যে ওনার মতো একজন অভিনেত্রীর বিপরীতে আমি যে হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করব, এটা বিশ্বাসযোগ্য হবে কিনা, আমার কাছে আরেকটা পয়েন্ট হ্যাঁ, আছে, এটা বিশ্বাসযোগ্য হবে কিনা। তো তখন আমি একটু মানে চিন্তিত ছিলাম। তো মামুন ভাই আমাকে সাহস দিলেন, আব্দুল্লাহ মামুন ভাই বললেন যে আরে মিয়া করো, শোনো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি বৃদ্ধ চরিত্রে অভিনয় করতাম। হ্যাঁ, তুমি পারবা, তুমি পারবা। অভয় দিয়েছেন। তো আমি চেষ্টা করেছি এবং সেটা বিশ্বাসযোগ্য হয়েছিল আর কি। আর সবচেয়ে বড় কথা যে ফেরদৌস সাহেব আমার সাথে যত বড়ই হোক না কেন, উনিও তো ওনার বয়সটাকে কমিয়ে এনেছে। হ্যাঁ এটা তো সত্য, এটাও তো সেটা সত্য। তো আপনি উনিও যদি তো- বয়স বাড়ান উনিও তো উনি ওনার কত কমিয়েছেন। বয়স, তার চেয়ে তো উনি তো সেই হয়তো সেই তারুণ্যটা উনি নিয়ে আসতে পেরেছেন। Right, ওনার মতো right. একজন বড় অভিনেত্রীর পক্ষে তো অনেক কিছু সম্ভব। কেমন লাগে যে প্রথম সিনেমায় আপনি আপনার নায়িকা, আমি নায়িকাই বলবো, আপনার চরিত্রে আপনার নায়িকা পেয়েছেন ফেরদৌসী মজুমদারকে। এখানে ছবিটা আসলে এটা একটা মোটিভেশনাল ফিল্ম ছিল, এটা সিআরপির যে জি জি, আমি পক্ষাঘাতগ্রস্তদের ছবিটা দেখেছি। নিয়ে যেটা হয় আর কি। আর আমাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল ঈশিতা। ঈশিতা, সেটাই ছিল মূল প্রধান চরিত্র। আচ্ছা, হ্যাঁ। মানুষ বলে এবং আমিও মনে করি সিনেমায় আপনার কপাল খুব ভালো। বাংলাদেশে যদি দেশে 1 বছরে 10টা ছবি হয়, ভালো ছবি, 10টার মধ্যে আপনি 9টাতেই অভিনয় করেন। এটা একটা প্রমাণ আমি আপনাকে দিব। আপনার সেকেন্ড সিনেমা শঙ্খনাদ, দ্বিতীয় চলচ্চিত্র পেয়ে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমাটা কিভাবে এলো, কিভাবে যুক্ত হলেন, কি চরিত্র ছিল, এটা সম্পর্কে একটু জানবো, যেহেতু মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের উদ্বোধনটা হলো এই ছবির মাধ্যমেই। আবু সাইদ তো মূলত চলচ্চিত্রকার, কিন্তু উনি নাটকও করেন, আবার আমাদের থিয়েটারও দেখেন, খোঁজ খবরও রাখেন বাংলাদেশে কে কারা অভিনয় করছে, নতুন কারা আসছে। তো সেই জায়গা থেকেই আবু সাইদ তার স্ক্রিপ্টটা নিয়ে একদিন আমার সঙ্গে বসার ইচ্ছা পোষণ করলেন এবং আমি গেলাম তার অফিসে। তখন মোহাম্মদপুরের বাবর রোডে সম্ভবত তার অফিস ছিল।
সেখানে যাওয়ার পর তিনি আমাকে গল্পটা বললেন এবং স্ক্রিপ্টটা দিলেন। স্ক্রিপ্টের গল্পটা শুনে আমি আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই ধরনের চলচ্চিত্রই আসলে আমি করতে চাই। এবং ওই স্ক্রিপ্টটা ছিল মূলত নাসরিন জাহানের একটা উপন্যাস উড়ে যায় নিশিপক্ষী, ওইটারই চিত্ররূপ দিয়েছেন, চলচ্চিত্র রূপ দিয়েছেন। ওটার নাম ছিল শঙ্খনাদ আর কি। এবং আমি বললাম যে আমি অভিনয় করব। তারপরে দু একটা রিহার্সেল করলাম এবং আমি পুরো চলচ্চিত্রটা এনজয় করেছিলাম। এটা শুটিং হয়েছিল আবু সাইদের গ্রামের বাড়ি, যেখানে বগুড়ার ধুনট গোসাইবাড়ি, সেখানে একদম যমুনা নদীর পাড়ে। আমাদের মনপুরাও সেখানে শুটিং হয়েছে ওই এলাকায়। তা আমি পুরো কাজটা খুব আনন্দের সাথে করেছি এবং আমি আমি খুব এনজয় করেছিলাম। বাবু আপনার কি মনে পড়ে যে প্রথম কার কাছ থেকে জানতে পেরেছিলেন যে আপনি শঙ্খনাদের জন্য জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন? তখন তার না, আমি এটা জানি একটা আভাস পাওয়া যায় না। না, আমি জানি না। তো আমি মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিভাবে হয়, কারা জুরি বোর্ডে থাকে, কিভাবে এটা ঘোষণা করে, কিছুই আমি জানি না। তো আমি আসলে একটা এই পুরস্কারটা 2004 সালের ছবিতে, কিন্তু এই পুরস্কারটা দিয়েছিল সম্ভবত 2007-এ। আচ্ছা, কয়েকটা বছরের 2-3 বছর একসঙ্গে বছরের হ্যাঁ, একসঙ্গে দিয়েছে দিয়েছে। সম্ভবত 7-এ আর কি। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমার মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছ থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম। তো আমি তখন একটা শুটিংয়ে ছিলাম থাইল্যান্ডে। ওইখানে আমার স্ত্রী আমাকে ফোন করে বলল যে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো। তো আমি বললাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। কে বললো? বলে যে মিনু ভাই ফোন করছিল। আহসানুল হক মিনু। হ্যাঁ হ্যাঁ, মিনু ভাই ফোন করেছিল, মিনু ভাই ফোন করে বলছে। তারপরে আমি খুশি হলাম, ভালো লাগলো। না, আমার আরেকটু ক্লিয়ার হতে হবে। আপনি যে থাইল্যান্ডে ছিলেন, হ্যাঁ। থাইল্যান্ডে বসে আপনি জানতে পারলেন যে আপনি হ্যাঁ। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। যে সেটে ছিলেন থাইল্যান্ডে, হ্যাঁ, সেই সেটে মিষ্টি খাওয়ান নাই? বা তারা কি কি ডিমান্ড করছিল আপনাকে? সেটা মনে নাই, তবে সবাই সবাই খুব খুশি হয়েছিল। এবং সম্ভবত নাটকটা ছিল তাহির শিপনের ডিরেক্টর ছিলেন এবং আমার সাথে মিলন, তারপর আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছিলেন। সবার কথা মনে নাই। অদ্ভুত করে নাকি? না, অদ্ভুত না, এটা একটা সিরিয়াল নাটক, এটা টেলিহোমের একটা নাটক সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, আমি এই প্রশ্নটা করার আগে একটা বিশেষণ দিয়েছিলাম, যদি আপনি 10টা সিনেমা করেন তার মধ্যে 9টাই খুব ভালো হয়, 100তে 100, যেটা মানে অস্কারের নমিনেশন পর্যন্ত চলে যায়, মেল প্রথম আলো পুরস্কার পায়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। মাঝে মাঝে কেন এমন হয় যে একটা দুইটা ভুল ছবি হয়তো সিলেক্ট করে ফেলেন, অথবা ভালো ভেবেই সিলেক্ট করেছিলেন কিন্তু গিয়ে দেখলেন যে নির্মাণ শৈলী খারাপ, বা টিম খারাপ, টিম ওয়ার্ক খারাপ, বা ঠিকমতো হল পেল না? আমি বলবো ভাঙন ছবিটার কথা, এটা আমি বলবো না, আমি ফেসবুকে দেখেছি অনেকেই লিখেছিলেন যে বাবু ভাই কেন ভাঙন ছবিতে অভিনয় করবে। এইটা আসলে তার আগে আমি জানতে চাই আপনার নিজের কাছে কেমন লেগেছিল ভাঙন? আমি পুরো ছবিটা দেখি নাই, কোনো হলে গিয়ে ছবিটা দেখি নাই। আমরা তো সাধারণত প্রিমিয়ার হলে হলে গিয়ে দেখি, আমি দেখি নাই। আমি টেলিভিশনে এটা অনেকবার প্রচার হয়েছে। অনেকে অবশ্য টেলিভিশনের দর্শকরা অনেকে বলেছে যে ভালো ভালো লাগছে, একটা ভালো ছবি। হ্যাঁ, কিন্তু আমি সেটা ভালো বা খারাপ কোনোটাকে আমি, যেহেতু আমি পুরোপুরি দেখি নাই, তবে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মূলত কোন চলচ্চিত্র করব কি করব না সেটা নির্ধারণ করি স্ক্রিপ্ট দেখে। জি, এটার স্ক্রিপ্টটা কিন্তু একটা চমৎকার স্ক্রিপ্ট। বাহ। হ্যাঁ, এবং আমি পড়ে এটা সাখাওয়াত হোসেনের স্ক্রিপ্ট, মির্জা সাখাওয়াতের স্ক্রিপ্ট, এবং উনি ডিরেক্টর ছিলেন এবং এটা অনুদানের ছবি। আচ্ছা, তো যেহেতু একটা অনুদানের ছবি, এই স্ক্রিপ্টটা অনেক বিজ্ঞজনেরা পড়ে এইটাকে নির্বাচন করে সিলেক্ট করেছে। আমিও পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রটি করা যায়, এবং সব কিছু মিলিয়ে এবং ওনার সঙ্গে কথাবার্তা বলে আমি স্যাটিসফাইড ছিলাম। কিন্তু আসলে হয় কি, খুব সত্য করে যদি বলি, যে একটা সিনেমা করার জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগে, আর যে ধরনের টাকা পয়সা খরচ করতে হয়, যে ধরনের কাস্টিং লাগে, সেইখানে একটা বড় ঘাটতি ছিল। এখন মনে করেন যে আমি
একজন চলচ্চিত্রকার। এখন আমি এমন একটা টিম তৈরি করলাম যাদেরকে খুব একটা বেশি পয়সা করে আমার খরচ করতে হচ্ছে না। আমার হয়তো একটা সেট ডিজাইনার নাই, হ্যাঁ, আমার হয়তো একটা প্রপার ডিওপি নাই, আবার দেখা যাচ্ছে যে আমার ঘরের লোক দিয়ে আমি অভিনয় করাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে দাঁড়ায় না। এইটা তো একটা টিম ওয়ার্ক। এটা একেবারে যে লোকটি দরকার। চা খাওয়ানোর দায়িত্ব নিয়েছে সে থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ডিরেক্টর পর্যন্ত একটা ছবি করতে গেলে প্রতিটি জায়গায় হাইলি প্রফেশনাল লোকজন। একদম সহমত। হ্যাঁ, এই জায়গাগুলোর ঘাটতি থাকে বলেই আসলে দাঁড়ায় না অনেক সিনেমাগুলো। তো ওইটা তো আমরা আগে থেকে বুঝতে পারি না। এখন আপনি একটা চলচ্চিত্রকার, আমি আপনাকে জানি যে আপনি চলচ্চিত্র তৈরি করেছেন, হয়তো আপনার চলচ্চিত্র আমি দেখিনি, কিন্তু আপনি চলচ্চিত্র বানান এটা তো আমি জানি। তো আপনি যখন আমার কাছে আসবেন তো আমি তো সেই বিশ্বাসেই আপনার সঙ্গে কাজটা করব। এরকম আরও দু একটা যে হয়নি তা আমি না। গত বছর 31 অক্টোবর আপনার আরেকটা ছবি মুক্তি পেয়েছে, বেহুলা দরদি। সিনেমার গল্পটা আসলেই ভালো, ছবিটা আমি নিজেও দেখেছি হলে গিয়ে। তো এত ভালো গল্পের একটা সিনেমা এবং সেই ছবিতে আপনি প্রধান চরিত্রে ছিলেন, আপনাকে ঘিরেই সিনেমার গল্প এগিয়েছে। যেদিন মুক্তি পেল দেখা গেল মানে ঢাকা শহরে খুব একটা হলেই পেল না। তো এখন এটা কি সম্ভব, যারা ঢাকায় থাকি তারা কি আমরা গ্রামে গিয়ে সিনেমা দেখব? বা খুব একটা আওয়াজ তুলতে পারেনি ছবিটা, কিন্তু ছবির গল্প ভালো, গান ভালো। কেন এরকম হয়? ব্যক্তি ফজলুর রহমান বাবু এটাকে কিভাবে দেখেন? এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে বেহুলা দরদি। দরদি যে ধরনের ছবি, এটা ঠিক যে ফরম্যাটে আমরা ছবি দেখি আর কি, যে ফর্মুলার ছবি, সে ফর্মুলার ছবির বাইরের ছবি। এখানে কিন্তু ওই অর্থে গ্ল্যামারাস নায়িকা, নায়ক, নায়িকা এটা সেটা নাই। এটা একদম বেহুলা, গ্রামে যে বেহুলা ভাসান যে যাত্রা পালা হয় তাদের একটা কাহিনী। তো সেই জায়গা থেকে বলবো যে প্রথমত হচ্ছে যে এইখানে দর্শকরা খুব ভিড় করে আসার কোনো কারণ নাই। আর দ্বিতীয় কথা বলবো যে আমাদের নির্মাণের জায়গাতেও আমাদের একটা খামতি আছে। সেটা হচ্ছে যে এই ছবিটি করার জন্যে আমাদের ডিরেক্টরের পর্যাপ্ত বাজেট ছিল না। আচ্ছা। আমি জানি সেটা যে খুবই অল্প, মানে নাটকের বাজেটের চাইতে অল্প একটু বেশি টাকা সে পেয়েছে আর কি, একটা 100 মিনিটের বা 2 ঘন্টার একটা ছবি করার জন্য। তো এটা দিয়ে তো সিনেমা হয় না। ওই যে আমি এর আগেই বললাম যে সিনেমা করার জন্য একজন প্রপার সেট ডিজাইনার লাগে, একজন প্রপার কস্টিউম ডিজাইনার লাগে, একটা প্রপার ডিওপি লাগে, একটা প্রপার এডিটর লাগে, সাউন্ড ঠিক করতে হোক, হ্যাঁ, ইঞ্জিনিয়ার লাগে, অনেক কিছু লাগে, আর পারফর্মার তো লাগে। তো পারফর্মারের জায়গা থেকে মোটামুটি ঠিক ছিল, কিন্তু একটা ছবির নির্মাণ বা একটা ভিজুয়াল তৈরি করার জন্য, একটা বা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য যে স্কিল লোকজন দরকার সেটা এখানে অনুপস্থিত ছিল। বুঝতে পারছি ভাইয়া। যে প্রশ্নটা আপনাকে সবাই মানে করে দেখা হলে বা কাছে এসে বলে, সেটা হচ্ছে একজন অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবুকে আমরা সবাই চিনি, সবাই তার কাজ পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে কি এরকম মনে হয় যে আপনার অভিনয় সত্তাকে ছাপিয়ে গেছে আপনার সঙ্গীত চর্চা, বা আপনি যে একজন গায়ক এবং আপনার নিজেই বলেন যে আপনি যতগুলো গান গেয়েছেন সব ব্লকবাস্টার হিট, একটা গানও মানে কম জনপ্রিয়তা পায়নি, যেটাই গিয়েছেন সেটার মধ্যেই আপনার রত্ন ফলেছে। তো ব্যাপারটা কেমন লাগে? ছোটবেলায় গান শিখেছিলেন বা একদিন যে আপনি গায়কও হবেন কখনো কি নিজেই জানতেন কখনো? না, এটা আমার স্বপ্নেও আমি কখনো ভাবিনি যে আমি কণ্ঠশিল্পী হব আর কি। আর তারপর আমি নিজেকে কণ্ঠশিল্পী এখনও মনে করি না। আর ওই যে শেখার কথাটা বললেন, শেখাটা তো কিছুটা লাগেই, তবে ছোটোবেলা থেকে যে গান শিখে সবাই, সেটা আমার শেখা হয়নি। আমি আসলে থিয়েটার করতে গিয়ে একটু একটু গানের চর্চা করেছি এবং খুবই প্রাথমিক, সেটাও অভিনয়ের প্রয়োজনে অভিনয়ের গানটা প্রয়োজনে শিখতে এবং হয়েছিল। খুবই প্রাথমিক যে শিক্ষা আর কি, সেই শিক্ষাটাই নিয়েছি। আমার একজন গানের শিক্ষক ছিলেন, বাচ্চাদের গান শেখাতেন। তা তার কাছ থেকে আমি একেবারে গানের প্রাথমিক যে বিষয়গুলো সেইগুলো শেখার চেষ্টা করেছি এবং সে অনুযায়ী প্র্যাকটিসটা করতাম যে গলাটা যেন ঠিক থাকে আর কি, এবং সেটা অভিনয়টা যেন অভিনয় করার জন্য, মানে একটা কমপ্লিট অ্যাক্টর হওয়ার জন্যই
আমি আসলে গানটার চর্চাটা আচ্ছা, করেছি একজন এবং শিখেছি। কমপ্লিট অ্যাক্টর হওয়ার জন্য আপনি গান শিখেছেন, তো একজন কমপ্লিট অ্যাক্টর হওয়ার জন্য তো নাচও শিখতে হয়। হ্যাঁ, সেটা তো ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি লাগে। সেটা কি সেই শিখেছেন? নাচটা হচ্ছে যে এখন আমরা যে বাংলা সিনেমার কথা বলি সেইখানে অত নাচ লাগে, থিয়েটার করতে গেলে নাচ লাগে না, তবে কোরিওগ্রাফ লাগে আর কি। রাইট। বা টেলিভিশনে আমরা যে ধরনের ছবি করি সেখানে নাচ লাগে না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো যদি বডি যদি ফ্লেক্সিবল থাকে আর কোনো চরিত্র ধরেন যে একটা নৃত্যশিল্পের চরিত্রে আমাকে সিলেক্ট করা হলো, তখন যদি ডিরেক্টর আমাকে করেই আর কি, হয়তো করবে না, কিন্তু একটা নৃত্যশিল্পীর চরিত্রে যদি আমাকে অভিনয় করে তাহলে আমাকে সময় দিতে হবে, আর আমার বডি যদি ফ্লেক্সিবল থাকে তাহলে আমি সেই নাচটা তুলে নেব। বাহ বাহ, এটা কি বলে ডেডিকেশন। 80-র দশক বলেন বা 90 দশক বলেন, আপনি কোনো আড্ডায় থাকলে আপনি গান গাইতেন, ক্যাজুয়াল আড্ডাতেই, হয়তো আজিজুল হাকিম ভাইয়ের সঙ্গে বা সালাউদ্দিন লাবলু ভাইয়ের সঙ্গে। সেটা তো জাস্ট আমাদের অনেক ফ্রেন্ডরাও আমরা যখন গেট টুগেদার করি আমরা কেউ না কেউ একজন গান গাই, কিন্তু এই যে গায়ক ফজলুর রহমান বাবুকে সিনেমায় প্লেব্যাক করাবে, এই বুদ্ধিটা কার আসছিল? এটা এই ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। মনপুরা। হ্যাঁ হ্যাঁ, এবং সেলিমের সাথে আমি অনেক নাটক করেছি। সেলিমের বলা যায় যে সেলিমের একদম প্রথম থেকেই, সেলিমের ক্যারিয়ারের নাটকের লেখা, ডিরেকশন দেওয়ার শুরু থেকেই আমি আছি, এবং প্রায় সব তার নাটকে আমি অভিনয় করেছি। এবং ঢাকার বাইরে আমরা বেশিরভাগ অভিনয় করতাম, মানে শুটিং হতো পুবাইলে, তারপরে হোতাপাড়ায়, এবং আমরা আড্ডা দিতাম। ওই আড্ডা দিলে ওই যে গান হইতো রাতের বেলা, আড্ডা হইতো, গান হইতো। তো সেই জায়গা থেকে তো এই গানটা, এই যে নিধুয়া পাথারে, এই গানটা আসলে সেলিমেরই গাওয়া গান। এই সেলিম মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, গিয়াসউদ্দিন সেলিম, মনপুরার ডিরেক্টর। হ্যাঁ, মনপুরার ডিরেক্টর। তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এটা আড্ডার গান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব পপুলার ছিল, এই যে নিথুয়া পাথারে নেমেছি বন্ধুর। তো সেলিম গাইতো, আমরাও সাথে সাথে গাইতাম। তো সেলিমই একদিন বলল যে এই গানটা আমি আমার ছবিতে ব্যবহার করব এবং আপনি গাবেন। তা আমি মনে করছি এটা কথা বলছে আর কি, হয় না, আমরা তো অনেক কথাই বলি। তো সত্যি সত্যি সেলিম যখন এই ছবি করা শুরু করলো মনপুরা, এবং সে আমাকে একদিন বলল যে আসেন, রেকর্ডিং তখন অর্ণবের স্টুডিও ছিল এই ইয়েতেই, এই বাড়িধারাতেই, হ্যাঁ, বেঙ্গল স্টুডিও, সেখানে ভোকাল দেওয়ার জন্য আর কি, রাব ভোকাল। তো আমি প্রস্তুত ছিলাম না খুব 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 একটা গান গাওয়ার জন্য। তারপর আসলাম একেবারে মিউজিক টিউজিক ছাড়াই, আমি কিন্তু শুধুমাত্র বিট দিয়ে, হ্যাঁ, টেবিলের উপরে 4টা টোকা দিয়ে তারপরে গানটা রেকর্ড করলো আর কি। তারপরে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে। তো পরে দেখলাম এটা অর্ণব কী দিয়ে কী যেন বানিয়ে ফেলেছে। হ্যাঁ, পরে এই গানটা হওয়ার পরে তারপরে বলল যে শেষের আর একটা গান লাগবে, ওই যে যখন পরি মারা যায় আর কি, শোনাই হায় হায় রে, এই গানটা আপনাকে দিয়ে গাওয়াবো। তারপর পরে গিয়ে আমি আবার ওই গানটা পরে রেকর্ড হলো আর কি। আচ্ছা, মনপুরা সিনেমার যে দুটি গান আপনাকে ওভারনাইট সুপারস্টার গায়ক বানিয়েছে, তারপর আপনার কাছে প্রচুর গান গাওয়ার অফার আসছে, সেই গল্প আমরা জানি। সেই গানের কিছুটা অংশ আপনার গলায় শুনতে চাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। বাহ, এই যে মনপুরা সিনেমার এই দুটি গান আপনি গেয়েছেন, কিন্তু মানে ব্যক্তিগতভাবে আমার কাছে একটু অবাক লাগে যে দুটা গান বাংলাদেশের সবার মুখে মুখে ছিল, সেই গানগুলোর জন্য গীতিকার বা গায়ক গায়িকা বা অনেক ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে। আমি যতটুকু জানি কৃষ্ণকলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মনপুরাতে গান গাওয়ার জন্য, চন্দনা মজুমদার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, গীতিকারও সম্ভবত পেয়েছে। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড অভিনয়ে পেয়ে গেলেন অনেকবার, 6বার। গায়ক হিসাবে কি একবার ডিজার্ভ করেন না? আসলে আমি প্রত্যাশাই করি নাই কখনো যে গায়ক হিসেবে আমি
মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। তবে আশেপাশে পেয়েছে তো, যেমন মনে করেন যে মনপুরা ছবিতে যে গানগুলো সবচেয়ে বেশি পপুলার ছিল তার মধ্যে আমার দুটো গান ছিল। 100%। হ্যাঁ, আর কৃষ্ণকলি আর ইয়েতে একটা গানই গিয়েছে একসঙ্গে ডুয়েট। যাও পাখি বলো হ্যাঁ, তারা। যাও পাখি বলো তারা। তো যা করা পেয়েছে সেটাতেও খুশি হয়েছি। কিন্তু আরও আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি আরেকটা ছবি করেছিলাম, সেটা হচ্ছে মেয়েটি এখন কোথায় যাবে, এবং সেই ছবিতে আমার একটি গান ছিল, আমার মাথার যত আমার চুল। মাথায় যত চুল। এই ছবির ওই গানটার গীতিকার হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। সিনেমাটা কি বানিয়েছে নাদির খান? হ্যাঁ, নাদের চৌধুরী, নাদির চৌধুরী, এটাই বলতে গিয়েছিলাম। হ্যাঁ। জাজ মাল্টিমিডিয়ার জাজ মাল্টি। ফাল্গুনী জলি নায়িকা ছিল। হ্যাঁ, এবং সুরকার ছিল ইমন শাহ, আর ওটার গায়ক ছিলাম আমি। তো এই গানটাতে কিন্তু গীতিকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সুরকারও চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, শুধু আমি পাইনি। আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি মনে হয় পেতেও পারতাম। হ্যাঁ, আর আপনার আরও বেশি ভালো লাগবে এই তথ্যটা যদি শুনেন। আমার মাথার যত চুল, আপনার এই গানটি সিনেমা মুক্তির আগেই মোটামুটি বেশ আলোচনায় আসে। শুধুমাত্র এই গানটি দেখে আমার মা হলে গিয়ে সিনেমাটা দেখেছে শুধু একটা গানের কারণে, বাট সিনেমাটা তার ভালো লাগেনি। আম্মু বললো আমি গানটা দেখতে গিয়েছি, গানটা দেখেছি, কিন্তু সিনেমা বেশি ভালো লাগেনি। আচ্ছা, আরও জানবো যে হয়তো বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে এক অনন্য রেকর্ড আপনার ঝুলিতে আছে। আপনার একটি গান, আপনার গাওয়া একটি গান 85 মিলিয়ন ভিউ, 85 মিলিয়ন, আমরা যদি 10 মিলিয়নে 1 কোটি বলি তাহলে 8.5 কোটি ভিউ। গানটার নাম হচ্ছে ইন্দুবালা। এটা তো একটা বিশাল ঘটনা। অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকা সারা জীবনও হয়তো এরকম একটি গান নাই যে গানের ভিউ 8.5 কোটি। ইন্দুবালা গানটি কিভাবে আপনার কাছে এসেছিল, আর গানটি গাইতে গিয়ে কি কি মজার স্মৃতি বা কষ্টের স্মৃতি আছে সেটা আমরা জানবো। খালি গলায় 2টা লাইনও শুনবো ইন্দুবালার। ইন্দুবালার এই গানটা সঙ্গীতার, এবং এটা যখন মনপুরার গান, ওই দুটো গান যখন খুব আমরা যেভাবে বলি আর কি, মানে ভাইরাল। হ্যাঁ, তখন তো ভাইরালের যুগ ছিল না, তখন তো ইয়ে ছিল, ডিস্ক ছিল। তো যাই হোক, এই গানটা ব্যাপক জনপ্রিয় হবার পর সঙ্গীতা আমাকে দিয়ে একটা অ্যালবাম করাতে চেয়েছিল অনেকদিন। ওই দেলোয়ার আরজুদা সরব বলে একজন গীতিকার আছেন, এবং সে সঙ্গীতার একজন কর্মকর্তা ছিল, তখন কাজ করতেন ওখানে। তো উনি অনেক দিন আমাকে ফোন করেছেন, আমার সাথে দেখা করেছেন, কিন্তু আমি আসলে রাজি হইনি। যে একটা অ্যালবাম 10টা-12টা গান, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এই গান গাইতে পারবো না, আমি তো গায়ক না। আমি যতই বলি যে ভাই আমি গায়ক না, আমি গান গাইতে পারবো না, হ্যাঁ, ততই বলে যে না, আপনাকে গাইতেই হবে। তো একদিন সে পরে আমাকে অফার দিল যে ভাই অন্তত 2টা গান গান, আমরা তাহলে একটা মিক্সড অ্যালবাম করি। তাই হ্যাঁ, এইটা হয়তো হইতে পারে আর কি। আসলে আমি সাহস পাচ্ছিলাম না গান গাওয়ার, যে ঠিক আছে আমি এটা গেয়ে ফেলেছি মনপুরায়, এইটা হিট হয়ে গেছে, এখন তারপরে আবার অ্যালবামে গান গাওয়া, এটা আমার জন্য একটা মানে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ মনে হয়েছে। তারপরে সত্যি সত্যি সে একদিন একদম রেমুনারেশন নিয়ে সব কিছু নিয়ে আমাকে ধরে বাসায় গিয়ে হ্যাঁ বলছে যে না, গাইতেই হবে। এই তারপরে আমি রাজি হলাম, তারপরে বললাম যে ঠিক আছে, এই 2টা গান গাবো। তো ওই অ্যালবামে চন্দনা মজুমদার 2টা গান গেয়েছে, মমতাজ 2টো গান গেয়েছে, বারি সিদ্দিকী 2টো গান গেয়েছে, আর চঞ্চল 2টো গান গেয়েছে, আর আমার 2টো গান। এই 10টা গান নিয়ে একটা অ্যালবাম হলো। সেই অ্যালবামে ওই অ্যালবামের চঞ্চলের গানটা মনে হয় বকুল ফুল বকুল ফুল। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার কি অল্পনা বয়সে সখিনা না, সিদ্দিকী ওইটা- এটাতে ছিল? না না না, ওইটা হচ্ছে যে ইন্দুবালা, আর একটা গান ছিল নদীর ওপারে বন্ধু আর বাগান। আচ্ছা আচ্ছা। তো অদ্ভুতভাবে এতগুলো আর্টিস্ট, গুণী শিল্পী সব, তার মধ্যে ওই ইন্দুবালাটা ক্লিক করছে। ক্লিক করলো। আর অন্য গানগুলোর কিন্তু মিউজিক ভিডিও হয় নাই খুব একটা, কিন্তু আপনার ইন্দুবালার না, মিউজিক কিন্তু ভিডিও এটা আবার হয়েছে। মিউজিক ভিডিও হয়েছে, কিন্তু এই মিউজিক ভিডিওটা কিন্তু একটু নিম্নমানের মিউজিক ভিডিও,
আমি নিজের কথাই নিজেরই বলি, কারণ আমারও ওইটা সম্পর্কে তখন খুব একটা ধারণা ছিল না যে মিউজিক ভিডিও কি হয়। আচ্ছা, সঙ্গীতে বানাতে চেয়েছে, আমি গিয়েছি। কিন্তু আমি পরে দেখার পরে বুঝতে পেরেছি যে এটা একটা নিম্নমানের ভিডিও আর কি। কিন্তু কিন্তু গানটা এত মানুষ এমনভাবে গ্রহণ করেছে, এমন ক্লিক করেছে যে মানুষের কাছে ওই ভিডিওটা গৌণ হয়ে গেছে, গানটা অডিওটা মুখ্য হয়ে গেছে। যে গানটা নিয়ে হচ্ছে এত কথা, সেই গানটার 2টা লাইন শুনতে চাই। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। বাহ, আরেকটা গান, ওই সময়কারই আরেকটা গান খুব পপুলার ছিল, আমি নিজেও কিনেছিলাম। অল্পনা বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। বাহ, মনেও আছে আমার। এই গানটা কিভাবে আসলো, কে লিখেছিলেন, কে সুরকার ছিলেন? এই গানটা ওই আগের যে গানগুলোর কথা বললাম, ওই মনপুরার গান, এই গানের অডিও কিন্তু ছিল লেজার ভিশনের অডিও সত্য, তারাই মার্কেটিং করেছে এটা। তো ওরা এটা এই ক্লিক গান, মনপুরার গান এই হিট হওয়ার পরে তারা মনে করলো যে আমাদের দিয়ে গান করাবে আর কি। সেও প্রথমে প্রস্তাব দিয়েছিল একক অ্যালবাম করতে। আমি বলছি না ভাই, আমি এটা পারি না গান করতে, হ্যাঁ আমি গায়ক না। পরে বললো যে ঠিক আছে, আমাদের নাটকের শিল্পীদের দিয়ে আমরা একটা গান করি, আপনি চঞ্চল। তখন আমাদের যে আমাদের ডিওপি ছিল সৈনিক, সৈনিকের একটা গান তখন হিট ছিল, যে টিডব্লিউ সৈনিক। হ্যাঁ, টিডব্লিউ সৈনিক, তুমি আমার ঘুম তাই তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, একটা গান ছিল না, পপুলার একটা গান, সুন্দর গানটা। তো ও আমাদের তিনজনকে দিয়ে বললো যে আপনারা একটা অ্যালবাম করেন। তা আমি তখন এই গানটা শুনেছি, এটা আসলে বেসিক্যালি ঘেটু গান এগুলো। তো এগুলো এইটাও আমরা ওই শুটিং করতে গিয়ে, সেলিমের টুটিংয়ে আমরা গাইতাম, ওই মোশারফও গাইতো এই গান আমরা সবাই মিলে এই গান গাইতাম। এটা কে কোথায় কীভাবে লিখেছে আমি জানি না। তো ওই অল্প একটু মনে আছে, এর গান কিন্তু অনেক বড় গান, কিন্তু ওই 2টা অন্তরা মনে আছে আর কি। তা বললাম যে এই গানটা গাইতে পারি, বলে যে এটা ঠিক আছে গান, এবং ওইটা গাইলাম। এবং এটা পরবর্তীতে দেখা গেল যে সারা বাংলাদেশে এটা আড্ডার সবচেয়ে পপুলার গান হয়ে গেল। আমরাও গাই ফ্রেন্ড সার্কেলের সামনে। ভাইয়া 2 লাইন শুনবো। সবগুলোতে গান। আচ্ছা, এটাই শেষ, কিন্তু মানে এটাই শেষ রিকোয়েস্ট গান নিয়ে। অল্পনা বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। অসাধারণ ভাইয়া, মানে সৃষ্টিকর্তা হয়তো এরকম কম্বিনেশন খুব কম মানুষকেই দেন, যার মধ্যে অভিনয় আছে, তার মধ্যে আবার গানও আছে, এবং 2টা জায়গায় আপনি সমানভাবে মানে ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন। সব কিছু মিলিয়ে কেমন লাগে? আমি যতটুকু জানি যে 22 আগস্ট, 1 মাস পর, 1 মাসও নাই, আপনি 67 বছরে পা রাখবেন, 66তম জন্মদিন। তো যখন পিছনে ফিরে তাকান, তখন কি কখনো মনে হয় যে এই জিনিসটা আমার এখনো অর্জন করা হয়নি, পাওয়া হয়নি, কিছু অপ্রাপ্তি কি আছে জীবনে? না, একটা মানুষের জীবনে তো সব কিছু পাওয়া, এক জীবনে তো সব কিছু পাওয়া সম্ভব না। আকাঙ্ক্ষা আছে, তবে আমি যে খুব অতৃপ্ত সেটা আমি বলবো না, তবে আকাঙ্ক্ষা আছে, আক্ষেপ নাই। আচ্ছা, যে আমি পেলাম না, কিছুই পেলাম না, হ্যাঁ আমি অনেক প্রতিভাবান কিন্তু আমি কিছুই পেলাম না, এই আক্ষেপ নাই, তবে আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আসলে ধরেন যে আমাদের এখানে যেমন বাংলাদেশটা ছোট একটা দেশ, আমাদের ইন্ডাস্ট্রিও ছোট। এখানে আমরা একটু একটু ভালো করলে একটা জায়গা তৈরি হয়, কিন্তু রাস্তাটা আবার অনেক ছোট। যার আসলে ক্ষমতা আছে একটা 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 দূরত্ব অতিক্রম করার, রাস্তাটা ছোট হওয়ার কারণে সে ওই জায়গায় গিয়ে আর তার বেশি দূর যেতে পারে না। এটা যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, ভারতের কথা বলি, সেখানে অসংখ্য কাজ আছে, অভিনেতাদের যেমন অনেক চ্যালেঞ্জ আছে, অনেক স্ট্রাগল আছে, আবার অনেক দূরে যাওয়ারও একটা সুযোগ আছে, পথটা আছে, আমাদের তো পথটা নেই। তো সেই জায়গা থেকে মনে হয় যে হ্যাঁ, হয়তো সারা পৃথিবীতে মানে যে কত বড় বড় কাজ হয়,
সেটা আমরা যদি ওরকম একটা ইন্ডাস্ট্রিতে পড়তাম তাহলে হয়তো সেরকম কাজ হতো, আমিও করতে পারতাম। আচ্ছা এই আকাঙ্ক্ষাটা আছে। ভাই, আপনি 90s-এর সবচেয়ে বড় তারকা সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন। এটা অনেকের সৌভাগ্যে নাই। অনেকেই মানে এখন যিনি 10-15 বছর ধরে অভিনয় করছেন তিনি কিন্তু সালমান শাহকে পাননি, আপনি পেয়েছেন। আবার এই সময়ের সবচেয়ে বড় তারকা আমরা শাকিব খানকে মানি যে সে সবচেয়ে বড় তারকা, তার সঙ্গে আপনি ব্যাক টু ব্যাক অনেকগুলো ছবি করে ফেলছেন। আমি যদি বলি বরবাদ, তিনটা করেছি, তাণ্ডব, তুফান করেছেন, 2-3টা তাণ্ডব করেছি। করেছেন, বরবাদ করেছেন। তো শাকিব খানের সঙ্গে ছবি করার আগে আপনি কোথাও না কোথাও বলেছিলেন যে শাকিব খানের সাথে ছবি মানে করব কেন, তার সাথে ছবি করলে তো অভিনয় শিল্পীদের অভিনয় করার জায়গাটা থাকে না, সব জায়গা সে দখল করে। এটা নিয়ে সাকিবিয়ানরা খেপে গিয়েছিল। অনেকে আপনার ছবি দিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা লিখেছে যারা শাকিবকে ভালোবাসে, অন্ধভক্ত। তারপর আপনাকে কিছুদিন পরে শাকিব খানের ছবিতে দেখা গেল, এই পরিবর্তনটা কেন? না, এটা একটু মিস ইন্টারপ্রেট করেছে। জি সেখানে কথাটা ছিল এরকম যে সাকিব যে ধরনের ছবিতে অভিনয় করে, আমি যে ছবিতে অভিনয় করছি সেটার কথা বলছি না। এর আগে তো সে আরও 200 ছবিতে অভিনয় করেছে। তো সে যে ধরনের ছবিতে অভিনয় করছে সেখানে আমাদের মতো যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমরা যে ধরনের অভিনয়টা করতে চাই সেই জায়গায় আমাদের অভিনয়ের সুযোগটা অনেক কম থাকে আর কি। কারণ একটা ছবিতে যখন কোনো সুপারস্টার অভিনয় করে তখন সমস্ত ছবিটা তাকে নিয়ে আবর্তিত হয়, অন্যদের সেখানে সুযোগ থাকে না। সেই জায়গা থেকে বলেছি, তাকে যে আঘাত করার জন্য বলি বিষয়টা এরকম না। আর আমি যে তুফান দিয়ে শুরু করলাম, তুফানে সাকিব খান অভিনয় করেছে, কিন্তু সেখানে আমার অভিনয় করার অনেক সুযোগ ছিল। বাহ, এবং ইটস ট্রু, ইটস ট্রু। হ্যাঁ, তারপরে আমি যে বরবাদে করেছি, বরবাদে একটা চ্যাপ্টার ছিল ওদের ইয়ে, কিন্তু আমার ছোট্ট একটু জায়গা কিন্তু ছিল। অনেক ইম্প্যাক্ট হ্যাঁ, ফেলেছে অনেক গল্পে। ইম্প্যাক্ট তৈরি করেছে এবং আমাকে অনেকেই বলেছে যে ওই যে ছোট্ট একটু জায়গায় আপনি আসছেন, ওই জায়গাটা দেখে আমাদের ওই চোখটা, ক্যারেক্টার না হলে তো হ্যাঁ, গল্পটাই হ্যাঁ, মোড় ঘুরতো না। ওইটুক দেখে আমাদের চোখটা ভিজে যায় আর কি। তো আমরা এটাও জানি, অভিনেতারা এটাও জানি, বা আমাদের স্কুলিংটা এভাবে হয়েছে যে ছোট ক্যারেক্টার কি বড় ক্যারেক্টার সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি যতটুকু অভিনয় করবা, কতটুকু ছাপ হ্যাঁ, ফেলতে ততটুকু পারবে, তুমি ছাপ ফেলতে পারছো কিনা। এটা সত্য। তো শাকিব খানকে খুব কাছ থেকে দেখলেন, তিনটা ছবি এক বছরের মধ্যে করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। শাকিব খান সেটে কেমন কেমন অভিনয় করে, সহশিল্পীদের সাথে তার কিরকম খুব সংক্ষেপে ইন্টারাকশন বলি, হয়? না খুব সংক্ষেপে বলি, বেশি কথা বলা দরকার নেই। কথাটা হচ্ছে যে শাকিব খানকে আমার অত্যন্ত প্রফেশনাল অ্যাক্টর মনে বাহ। হয় সেটে, এবং আমি তাকে দেখেছি সে সময় মতো সেটে যাচ্ছে এবং সেটে সে ক্যারেক্টারের মধ্যে থাকছে। একটা অভিনেতার সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটে ক্যারেক্টারের মধ্যে থাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে তার কো অ্যাক্টরদের যথেষ্ট সম্মান করে। হুইচ ইজ ভেরি গুড। হ্যাঁ, তো এই সব কিছু মিলে আমি ইমপ্রেসড আর কি। আচ্ছা, আমরা এবার আর আরেকটু বলি, আপনি যেমন বললেন যে আপনি ওই 90-এর দশকের সুপারস্টার। সবচেয়ে সুপারস্টার সালমান শাহর সাথে অভিনয় করেছেন। আমি আসলে যখন অভিনয় করি তখন কে সুপারস্টার এটা আমি মাথায় আপনি রাখি না। প্রথম দিকে একবার বলেছিলেন যে আমরা যেহেতু মঞ্চ করা শিল্পী, হ্যাঁ। আমরা কাউকে গুনি না। আমরা, হ্যাঁ, ওইটা অন্যভাবে বলেছি, কিন্তু ওটা মাথায় রাখি না কে সুপারস্টার। হ্যাঁ, আচ্ছা, আপনারা আমি জাস্ট যে ও দেখেন যে উনি actor, উনি আমার ও মতো actor, একজন আমি কো actor, আর্টিস্ট। হ্যাঁ, ও আমার একজন কো Co-artist, আর ও কিছু না। সুপারস্টার, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার লেডি সুপারস্টারের গল্প শুনবো। অনেক তো হলো পুরুষ সুপারস্টারের গল্প। জয়া আহসান 2 বাংলা কাঁপাচ্ছেন, খুব ভালো ভালো ছবি তার ঝুলিতে, বাংলাদেশেও কলকাতাতেও। জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে আপনি অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, ধারাবাহিকে অভিনয় করেছেন। তার মধ্যে অ্যাজ ফার আই নো আপনারা সংশয় নামে একটা কাজ করেছিলেন, পাঞ্জাবি ওয়ালাতে আপনার বিপরীতে ছিল। এছাড়া অনেকগুলোতেই ছিল। অনেকগুলোতে কাজ করেছেন। তো হাটকোড়াতে ছিল। হাটকোড়াতে ছিল। তো যখন আপনি আজ থেকে 15-20 বছর আগের কথা বলছি, যখন আপনি জয়া আহসানের সঙ্গে কাজ করছিলেন তখন মোটামুটি আপনি বেশ পরিচিত, মোটামুটি ভালোই পরিচিত, কিন্তু জয়া আহসান তখনও কিন্তু ওই স্টারডমটা, ফেমটা পায়নি। তো আপনি কি তখনই বুঝেছিলেন যে জয়া একদিন নাম কামাবে, অনেক বড় হবে? কেন কেন মনে হয়েছিল? একটা আর্টিস্ট যখন সেটে খুব সিরিয়াসলি কাজ করে এবং খুব প্যাশনেটলি কাজ করে এবং সে অভিনয়টা করতে চায়, সে তার কো অ্যাক্টরকে নানান প্রশ্ন করে,
ডিরেক্টরকে প্রশ্ন, অভিনয় সংক্রান্ত কাজ, মানে একটা ভালো অভিনয়ের জন্য সে একের পর এক প্রশ্ন করতে থাকে। হ্যাঁ, সে কীভাবে ক্যারেক্টার, তখন বোঝা যায় যে তার আগ্রহটা কোন পর্যায়ের। আর আমরা তো বাংলাদেশে অনেক কিছুই দেখলাম এতদিনে, অনেক ব্যস্ত নায়িকাদের, অনেক সুপারস্টারদের দেখেছি যে সেটে এসে হয়তো টেলিফোনে কথা বলছে বা ফ্রেন্ডদের সাথে কথা বলছে, আড্ডা দিচ্ছে, কিন্তু তাকে এত সিরিয়াস দেখেছি, তখনই আমার মনে হয়েছিল যে এই অভিনেত্রী অনেক দূর যাবে। আচ্ছা ভাই, আমরা আড্ডার একদম এবং প্রায় শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ। আমার আর কিছু প্রশ্ন আছে, একদম না করলেই না। এটা আমার সোর্স থেকে পাওয়া তথ্য, মানে গুগলে পাওয়া যাবে না, বা আপনিও বলেননি। আপনার গ্রামে আপনি একটি সুন্দর বাড়ি করেছেন, মাশাল্লাহ। আমি যতটুকু শুনেছি ডুপ্লেক্স বাড়ি। তো বাড়িটার নাম কামরাঙ্গা কেন? এটা ভালো প্রশ্ন। এই প্রশ্ন কেউ করবে না, আমি বললাম। না, আমাদের বন্ধু ওই মাসুম রেজা, আমাদের নাট্যকার অভিনেতা মাসুম রেজা আমাদের বন্ধু, ও আমাকে প্রশ্ন করছিল যে বন্ধু, বাড়ির নাম কামরাঙ্গা কেন? কামরাঙ্গাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা কামরাঙ্গা গাছ আছে, এবং এই কামরাঙ্গা গাছটার বয়স প্রায় আমার ধারণা 100 বছর। কারণ আমি জন্ম নেওয়ার পরে আমি এই গাছটা অত বড়ই দেখেছি। তা আমার বয়স 66 বছর। নিশ্চয়ই আমি যখন দেখেছি তখন নিশ্চয়ই 40-50 বছর বয়স ছিল তখন। আর আমাদের ওই পাড়ায় সবাই জানতো যে এই বাড়িতে একটা কামরাঙ্গা গাছ আছে, এবং কামরাঙ্গা গাছটা খুবই সুমিষ্ট। হ্যাঁ, তো এইটা আমাদের বাড়ির একটা আইডেন্টিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তো এই কারণে আমার মনে হচ্ছে। আর একটা বিষয় ছিল, সেই গল্পটা একটু বলি। আমাদের এক প্রতিবেশী, আমাদের বন্ধু, সনাতন ধর্মের আর কি। তো ওই ওই বারে আমাদের বন্ধুর দিদি আর কি, সে দিদির বিয়ে হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধের আগে, ওই সময়, এই কাছাকাছি সময়, আগে বা পরে, কাছাকাছি ওই সময়। তো উনি কলকাতায় সেটেল হয়ে গেছেন আর কি, কলকাতার পাশে একটা জায়গায় থাকেন। তা আমি আমার বন্ধুর সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। তো হঠাৎ করে এই বছর 5 আগে আমি আমার বন্ধুরা বললাম যে সেই যে ছোটোবেলায় দিদির বিয়ে খেয়েছিলাম, তারপর আর দিদির সাথে দেখা হয় নাই। তা আমি তো কলকাতা মাঝে মধ্যে যাই, ছবি করতে যাই, নাটকের কাজে যাই, তা আমার নাম্বারটা দিও। তা আমি সত্যি সত্যি নাম্বার দিয়েছি, আমি দিদিকে ফোন করলাম। তো উনি তো আমাকে সেই ছোটোবেলা দিয়েছে, মনে নাই। তা অনেক পরিচয় টরিচয় দেওয়ার পরে উনি বললেন যে ওই কামরাঙ্গা গাছালা বাড়িটা তোমাদের। তখন আমার কাছে মনে হলো যে 55 বছর আগে চলে গেছে যে মানুষটা, সেই মানুষটা কামরাঙ্গা গাছটার কথা মনে রেখেছে। তাহলে এটা একটা বড় চিহ্ন আমাদের বাড়ির। হ্যাঁ, সেই কারণে আমার কাছে মনে হলো। আর ধ্বনিগত দিক থেকেও কামরাঙ্গা শুনতে কিন্তু ভালো লাগে। সাউন্ডস গুড, হ্যাঁ, তাই না? সাউন্ডস গুড। হ্যাঁ, এটা ধ্বনিগত ব্যাপার। এটা যদি অন্য একটা ফল হইতো উইয়ার্ড লাগতো, মানে বাড়ির নাম বেল, তাহলে তো এটা ভালো লাগতো না। হ্যাঁ বাবু ভাই, হ্যাঁ। নাটকে যে ইউটিউবের নাটকগুলোর কথা আমি বলতে চাই, যে সস্তা একটা নাম হলে বা সস্তা গল্প হলে, বা মানে খুব অদ্ভুত উইয়ার্ড শোনা যাচ্ছে এরকম নাটকের যদি নাম হয়, বা নায়ক নায়িকার যদি প্রচুর গ্ল্যামার থাকে, গাজগরি গল্প থাকে, তাহলেই নাকি ভিউ হয়, মিলিয়ন হয়। এরকম একটা কনসেপ্ট অনেকেরই আছে, একটু কমেডি হলে ভিউ হয়, বা যারা কমেডি নাটকে খুব ভালো নাম কামিয়েছেন তারা থাকলে ভিউ হয়। কিন্তু আপনি একটা মানে উদাহরণ সৃষ্টি করেছেন এই জেনারেশনের জন্য। আপনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, প্রোটাগনিস্ট বা নায়ক। এরকম ইউটিউবে শত শত নাটক আছে যেগুলো মিলিয়ন ভিউ হয়েছে। তাহলে কি আপনি কি সাধারণ দর্শকদের সাথে একমত যে হালকা গল্প হলে বা যারা কমেডি অ্যাক্টর স্ট্যাবলিশড হয়ে গেছে তারা থাকলেই ভিউ হবে, বা গ্ল্যামার থাকলেই ভিউ হবে? আপনি কি বলতে চান? না, ভিউয়ের ব্যাপারটা কিন্তু একটু জটিল আছে। এখন বাংলাদেশের যারা দর্শক, অনেক ধরনের দর্শক আছে। এই যে 17 কোটি 18 কোটি লোক, এর মধ্যে ধরেন যে কত পার্সেন্ট লোক শিক্ষিত, কত পার্সেন্ট লোক কী কাজ করে, এটা একটা বড় ব্যাপার। আবার এই যে হালকা মোটা দাগের স্থূল হাস্যরসের নাটক, এটা কারা দেখে? আবার এই যে আপনি আমার যে নাটকের কথা বলেন, এইটাই বা কারা দেখে? এটাও কিন্তু একটা বিবেচনার বিষয়।
কিন্তু আমি মনে করি যে যিনি নাটক তৈরি করছেন বা যারা অভিনয় করছেন তাদের একটা দায়িত্বের জায়গা আছে, যে আমি একটা ভালো নাটক দিয়ে যদি ভিউটা তৈরি করতে পারি, তাহলে আমি ওই স্থূল মোটা আহ, আম, দাগের একটা নাটক আমি কেন করব? বা এই যে নামের কথা বললেন, এটা আমার কাছে অনেক সময় আমিও একটু embarrassed হই আর কি নাম শুনে। তো সেই দায়িত্বের জায়গাটা যদি আমরা থাকি, আমার কাছে মনে হয় যে আমরা ভালো নাটক দিয়েও দর্শক তৈরি করতে পারবো। এখন আমাদের দেশের মূল ইউটিউবের সবচেয়ে বড় দর্শক হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। এরা সারাদিন কাজকর্ম করে, তারপরে বিকেলবেলা এসে একটু হালকা রসের নাটক দেখতে চায়, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ভালো নাটক দেখাতে পারি। 22 আগস্ট আপনার জন্মদিন, এবং আপনার খুব প্রিয় অভিনেতা, আপনার ছোট ভাই, বাংলাদেশের আরেকজন শক্তিমান অভিনয় শিল্পী মোশাররফ করিমের জন্মদিন। জি, কেমন লাগে দুই শক্তিমান অভিনেতা একদিনে জন্ম? না, আরো অনেকের আমাদের আরো আছে, শিল্পীদের ডলি মধ্যে শান্তনী আছে, ঈশিতা সুনেরা আছে, বিনতে কামাল আছে, ঈশিতা আছে। অনেকেরই জন্ম। তো 22 তারিখে সব তারকা জন্ম নিতে হবে 22 আগস্ট। বাংলাদেশে তো আরো অনেক তারকা আছে, কিন্তু তাদের 22 জন্মদিন- আগস্ট এত তারকা জন্মদিন কেন? তো মোশাররফ করিম আর আপনার কি একসঙ্গে কখনো কেক কেটেছেন? না, একজন আরেকজনকে ফোন করে উইশ করেছেন আজকে হ্যাঁ। জন্মদিন তোমার, সে বলতেছে আজকে জন্মদিন আপনারও? না, না, এরকম ফোন- হয়েছে? ফোন করে উইশ করা যেত, কারণ কিন্তু সমস্যাটা হচ্ছে যে মোশাররফ তো ফোন ধরে না, আপনারও না? কারোরই ফোন ধরে না। না, নাহলে হয়তো ফোন করে, ছোট ভাই তো আমাদের, নাহলে হয়তো বলতাম। আচ্ছা, আমার এই পডকাস্ট অন এয়ার পর হয়তো মোশাররফ করিম ভাই আপনাকে ফোন দিবে 22 তারিখে, কারণ 22 তারিখ আর বেশি দিন নাই। না, ও তো অনেক ব্যস্ত থাকে, তো ও কারো ফোনই ধরে না। ধরে না, কিন্তু পরে সময় পেলে ব্যাক করতে পারে না। তা জানি না, আমি কয়েকবার করেছি, তারপরে ধরে নাই। আচ্ছা, হালকা একটা অভিমান টের পাচ্ছি। এছাড়া মানে জন্মদিন ঘিরে আপনার কি পরিকল্পনা থাকে? ভাবি কি করে, বাচ্চারা কি করে, আপনার না, ভক্তরা কি আমার করে? কোনো পরিকল্পনা থাকে না। আমি 8-10টা সাধারণ দিনের মতোই ভাবি ওই দিনটাও। আর আমার ফ্যামিলির সবাই, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা, আমরা সবাই মিলে রাতে একটু কেক কাটি এবং খুবই ঘরোয়াভাবে এইটা করি। খুব বেশি হলে কোথাও একটু সবাই মিলে খেতে যাই আর কি, এর বেশি কিছু করি না। তবে এটা আমার লাস্ট প্রশ্ন, এটার মাধ্যমে আমরা আজকের পডকাস্ট শেষ করব। মোশাররফ করিম না চঞ্চল চৌধুরী, কে ভালো অভিনেতা? না, এই বিচার এই পডকাস্টের এটা প্রশ্ন না আর কি, এটা পরীক্ষা। হ্যাঁ, এটা মানে কার কাজ- আমি তো পরীক্ষক না, যা নাম্বার দেবো আর কি, তাই না? Diplomatic হ্যাঁ, answer তবে- হয়ে গেল। না, তবে বুঝতে পারছি। দুইজনই আমার অত্যন্ত প্রিয়, এবং মোশাররফ সম্পর্কে যদি বলি, এক লাইনে যদি বলি, যে অসম্ভব ট্যালেন্টেড একজন অ্যাক্টর, এবং তার রিফ্লেক্স খুবই ভালো, যেটা একটা অভিনেতার অনেক বড় গুণ আর কি। আর চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত ভেবে চিনতে একটা চরিত্রের ভেতরে ঢোকার জন্য, বিশেষ করে চলচ্চিত্রে যতদিন সময় লাগে, হোমওয়ার্ক। হ্যাঁ, সেই হোমওয়ার্কটা চঞ্চল করে। এই কারণে চঞ্চলের প্রায় সব চলচ্চিত্র বা বেশিরভাগ চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকপ্রিয়তা পেয়েছে এবং দর্শক নন্দিত হয়েছে। চঞ্চল যে অভিনয় করেছে, এইটা দর্শক এটা নোটিস করেছে, যেটা হ্যাঁ, এটা একটা অসাধারণ অভিনয় আর কি। আচ্ছা। আর ফাঁকি ঝুঁকি দিলে সেটা হতো না আর কি। আর আরেকটা কথার সাথে সাথে বলি, সেটা হচ্ছে যে আমি যত মেধাবী হই না কেন, আমি যদি হোমওয়ার্কটা ঠিকঠাক মতো না করি, তাহলে তো আমি আমার নিজেকে অনুকরণ করতে থাকবো। রাইট, একদম 100তে 100 কথা। ভাইয়া, আজকে আমরা যখন এই পডকাস্ট রেকর্ডিং করছি, আজকে 24 জুলাই 2026 সন, উত্তম কুমারের প্রয়াণ দিবস। উত্তম কুমার নিয়ে কোনো স্মৃতি আছে, যে ছোটবেলায় উত্তম কুমারের ছবি দেখতাম মায়ের সাথে বসে? মায়ের সাথে বসে উত্তম কুমারের ছবি দেখার সুযোগ হয় নাই। উত্তম কুমারের ছবি আসা যখন বন্ধ হয়েছে, তখন আমরা সিনেমা দেখা শুরু করেছি। আমার যতদূর জানা আছে, সেটা হচ্ছে 65 সালের যুদ্ধে হয়েছিল একবার, ভারত পাকিস্তান যুদ্ধ। সেই যুদ্ধের পরে এই ছবিগুলো আর আসতো না। তা আমরা তো দেখা শুরু করেছি 65 পর পর থেকে। থেকে আমার প্রথম ছবি আমি দেখেছি রূপবান। 66 সালে। রূপবান, হ্যাঁ, মায়ের কোলে বসে। হ্যাঁ, মায়ের কোলে বসে। কিন্তু উত্তম কুমারের ছবি আমরা একটু বড় হয়ে দেখেছি। যেমন আমাদের এইখানে যে ছবিগুলো ছিল,
তার আগে 65-র আগে সেই ছবিগুলো দেখাতো এই সেনানিবাসের হলগুলোতে বা এই নেভাল বেসগুলোতে বা ওই যে বিডিআরের ইয়েতে ওই সমস্ত জায়গায় গিয়ে অনেক ছবি দেখেছি এবং আসলে অসাধারণ অভিনেতা। তখন যতটা না তখন ভালো লাগতো, আর তখন তো গল্পের মধ্যে থাকতাম আর কি। আর এখন বুঝতে পারি যে উত্তম কুমার আসলে কত বড় অভিনেতা ছিলেন এবং আজকের থেকে এত বছর আগেও 60 বছর 70 বছর আগে উনি যে অভিনয় করেছেন অত্যন্ত আধুনিক অভিনয় করতেন। রাইট। ওনার সময়ে অন্য সব অভিনেতারা কিন্তু অনেক উচ্চকিত অভিনয় করতেন, কিন্তু পরিমিতি বোধ ছিল। কিন্তু উত্তম কুমার ওই সময়ে সেই 50-এর দশকে 60-এর দশকে অত্যন্ত পরিমিত অভিনয় করতেন এবং ওনারা তো হিরো, ওনারা তো ওই ওনার চেহারা ছবি ওখান থেকে তো বের হতো না, কিন্তু সব ক্যারেক্টার দেখতে একই রকম লাগতো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল যে উত্তম কুমার ওই চরিত্রের ভেতরের যে আত্মাটা সেইটা উনি খুঁজে বের করতে পারতেন এবং আমরা সেইটা পেতাম। তো আমি নিজেও উত্তম কুমারের অভিনয় দ্বারা প্রভাবিত হয়েছি। বাহ বাহ যে রিয়ালিস্টিক অ্যাক্টিং। আবার খারাপভাবেও প্রভাবিত হয়েছি, যেমন সেইটা বলি, সেটা হচ্ছে যে উত্তম কুমার অনেক ছবিতে সুন্দর করে সিগারেট খায়, আবার একটু গোল গোল রিং বানায়, সেগুলো দেখে চেষ্টা মনে করেছেন। হয়েছে যে আমি ওরকম করে সিগারেট খাবো আর রিং বানাবো। তখন তো মানুষ এত সচেতন ছিল না, ওটা তো একটা হিরোইজম ছিল আর কি। এই মাসের 19 তারিখ অমর কথা সাহিত্যিক নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী ছিল। জি, তো আপনি তার রচনায় অভিনয় করেছেন সেটা আমি জানি, পরিচালনায় কি অভিনয় করেছেন? না, তার পরিচালনায় আমি করিনি। আচ্ছা, আপনি তবে গান করেছি। তার রচনায় যখন তার অভিনয় পরিচালনায় যে ছবি হয়েছে সেই ছবিতে গান করেছি, সেটার পরিচালক ছিলেন মাকসুদুজ্জামান মিন্টু। আচ্ছা, সেই স্মৃতিটা মনে আছে? কে? হুমায়ুন স্যারের সাথে আপনার কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, আমি ওনার যে ছবি, একটা নাটক যেটা উনি লিখেছেন এবং উনি প্রডিউসও করেছেন, হ্যাঁ, নায়ক রিয়াজ অভিনয় করেছিলেন সেটাতে। রিয়াজ অভিনয় করেছিল, সেটার নাম ছিল বাদলউদ্দিনের আমি দেখেছি। প্রথম কদম ফুল এবং আমার বিপরীতে ছিল শাওন। শাওন। তো উনি ওটার প্রডিউসারও ছিলেন এবং উনি আসতেন, শুটিংয়ে আসতেন এবং ওনার সাথে, এবং উনি আমাকে এমনিও পছন্দ করতেন। ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে এবং উনি যতবারই দেখা হয়েছে উনি আমার প্রশংসা করেছেন। যেমন দারুচিনি দ্বীপে উনি আমার অভিনয় প্রশংসা করেছেন, তারপরে ওনার গান করেছে আমি, সেটা উনি প্রশংসা করেছেন। ভাই, আমাদের প্রোগ্রাম একদম শেষ, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আমরা যে কাজ করি সে কাজ আপনারা দেখবেন। বিশেষ করে আমাদের চলচ্চিত্র নিয়ে আজকে অনেক কথা হলো, আমাদের চলচ্চিত্রগুলো আপনারা হলে গিয়ে দেখবেন। আপনারা যদি হলে গিয়ে আমাদের চলচ্চিত্র দেখেন, তাহলে হয়তো আমরা আমাদের চলচ্চিত্রকে নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারবো। কারণ একটা কথা বলা খুব জরুরি, যে চলচ্চিত্র একটি ব্যয়বহুল মাধ্যম। তো যিনি এই চলচ্চিত্রটি প্রডিউস করেন বা ইনভেস্ট করেন, তিনি যদি টাকাটা না পান, ফেরত না পান, তাহলে উনি আর হয়তো ভবিষ্যতে চলচ্চিত্র করবেন না। তো এই চলচ্চিত্র, এই পয়সাটা আসবে কোত্থেকে? আপনারা হলে গেলেই আসবে এবং আপনারাই তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চয়ই আমাদের চলচ্চিত্র নিয়ে, আমাদের কাজ নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো। আজ এখানেই দাঁড়ি, আমরা সবাই যাব বাড়ি। কথা দিচ্ছি আগামী শনিবার সন্ধ্যা 7টায় 71 এন্টারটেনমেন্ট পডকাস্টের নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হব। আমি আফফান মিতুল, সঙ্গে থাকবেন আরেকজন তারকা অতিথি। ভালো থাকবেন।